কেন্দ্র সরকার কি বলছেন, না 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 ওগুলো করা হবে না, ইউসিসি চালু করতে হবে, সব মানুষ সমান। ভালো কথা, ওনারা বলছেন যে একটা সংসারে একজন গার্জেন, একটা বাবা, তার কি 2-3টা নিয়ম চলে নাকি? সংসার তো একটাই, তো সেই সংসারে একটাই নিয়ম চলবে, তো ভালো কথা। কিন্তু আপনি আপনার যে দুর্বল বাচ্চাটা রয়েছে, যারা পারে তারা হরলিক্স ব্যবস্থা করে, না হলে পান্তা ভাতটা কোনো বা তার জন্য একটু বেশি দিয়ে দেন, যাতে করে তার পরিবারের সকলের মধ্যে একটা সাম্য জিনিসটা বজায় থাকে। এখন এই যে আদিবাসী বা অন্যান্য যে সমস্ত কিছু কিছু স্পেশাল নিয়মগুলো আছে, যেটা সংবিধান প্রণেতা বাবা সাহেব করে গেছেন, অনেক সুচিন্তিত ভাবে করেছেন। বাবা সাহেবকে তখন মন্দিরে ঢুকতে দেয়নি, ভীমরাও আম্বেদকরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, তখনও মানুষটির মধ্যে জ্ঞান ছিল, শিক্ষায় দীক্ষায় সমস্ত কিছুতে তাদের সঙ্গে অনেক উঁচুতে, বাধ্য হয়ে সংবিধান রচনার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তা উনি করে গেছেন, আপনারা বলছেন না এসব আমরা চালাবো না। আরে এসব চালাবেন না মানে? আদিবাসীদের চেয়েছে ফরেস্ট অ্যাক্ট আছে 2006, এই যে ঝাড়খণ্ড টেনেন্সি অ্যাক্ট, ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট, এগুলো কি হবে মশাই? আপনি বলছেন সাঁওতাল পরগনা, ওই সাঁওতাল কথাটা বাদ দিতে হবে। এটা কি আপনার পৈতৃক জমিদারি পেয়েছেন? পৈতৃক জমিদারি পেয়েছেন নাকি? এই জন্য বলে, কখনো কখনো বলে আমরা ইংরেজদেরকে গালি দিই, ইংরেজরা ভালো ছিল, ইংরেজরা ভালো ছিল এই কারণে ভারতবর্ষের সবাইকে তারা নেটিভ বলে সংজ্ঞা করে দিয়েছিল, রোলিং চালিয়েছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে সমান চোখে নেটিভ বলে তারা সম্বোধন করতেন। তারা আমাদেরকে সাঁওতাল পরগনা নন রেগুলেশন একটা জেলা আমাদেরকে দিয়েছেন। তারা আমাদের জন্য ভেবেছিলেন যে এই মানুষগুলোর যে সম্পদটা রয়েছে, এদের যে কৃষ্টি কালচার, এদের যে সমন্বয় একটা কৌমভিত্তিক সমাজ ব্যবস্থা, এটা বিশ্বের একটা সম্পদ, এইগুলোকে ধরে রাখতে হবে। আর আপনি ভারতবর্ষে আসলে হচ্ছে কি, আদিবাসীদের সমস্যা হচ্ছে আদিবাসীরা ভারতীয়দের দ্বারাই লাঞ্ছিত, এখানকার মানুষের দ্বারাই লাঞ্ছিত। ভুল যেটা হয়েছিল সেটা কিন্তু বেনিয়াদের বিরুদ্ধে বারহেট বাজারে যে আন্দোলনগুলো হয়েছিল, কেনারাম ভকত, মিশির ভ্যাপক ভকত, দিঘি থানার তারকা মহেশলাল দত্ত, এই সমস্ত বেনিয়া মানুষদের অত্যাচারিত হয়েছিল মানুষগুলো সব থেকে বেশি। আজকেও তাই হচ্ছে। আর পশ্চিমবঙ্গ সরকার এ বলছে যদি ভারতবর্ষ সরকার আদিবাসীদেরকে এই সমস্ত উলঙ্গ করে রাজপথে ঘোরাতে পারে, আমি কেন কম থাকবো? উত্তরবঙ্গে একটা ঘটনা ঘটল, দুটো আদিবাসী মহিলা, কি একটা রাজনৈতিক তাদের ব্যাপার হয়েছিল বাবা জানি না, তাদেরকে সে হামাগুড়ি দাও, তোরা দণ্ডি কাটো। এ কোন যুগের কথা? আপনি একটা ব্যানার্জি চ্যাটার্জি, আপনি অন্যান্য মানুষদেরকে তাই করতে পারবেন? আপনি পারবেন ব্যানার্জি চ্যাটার্জি অন্য ওই সমস্ত ব্রাহ্মণ শ্রেণীর মানুষগুলোকে আপনি ওইভাবে দণ্ডি কাটাতে পারবেন? আপনার হিম্মত আছে, বুকে পাটা আছে পশ্চিমবঙ্গ সরকার, আপনার পাটা নেই। আপনি এই সমস্ত নিরীহ আদিবাসীগুলোকে পেয়েছেন তাই দণ্ডি কাটাচ্ছেন, কখনো হাটে বাজারে তাদেরকে উলঙ্গ করে পাঠাচ্ছেন। চক্রবর্ত পরিবর্তনতে সুখানিত দুঃখানিত, এগুলো ঘুরবে, এগুলো ঘুরবে, চাকার মতো ঘুরবে সবকিছুই। মানুষগুলোকে বিভেদ করবেন না, এই সমস্যা তৈরি করবেন না আপনারা। আদিবাসীদের জন্য যা করছেন, এই যে ইতিপূর্বেই বলা হল, এই পশ্চিমবঙ্গ সরকারের এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আমরা বলছি ওনাদের কানে যাক, অবশ্যই যাক। বিষয়টা হচ্ছে আজকে ওই ঘটনার পরবর্তী সময়ে আদিবাসীদের জন্য এই যে একটু আগে বলা হলো সাম্প্রদায়িক মণিপুরের ঘটনা যে পশ্চিমবাংলায় হবে না কে বলতে পারবে? কে বলতে পারবে জোর দিয়ে? যেভাবে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, যেভাবে একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে লালিয়ে দেওয়া হচ্ছে। ওইদিকে একজন বিজেপির নেতা তিনি বলছেন আমি কাপড় খুলে দেবো, আবার অন্যজন অন্যরকম কথা বলছেন। আরে কাপড় খুলে দেবেন মানে? শেষে দেখা যাচ্ছে
ওই মহাশয় যখন ওই ঝাড়গ্রামে ওই ইয়েতে রেল টেকা ছেকাটা হয়েছিল, নিশ্চয়ই সাহায্য করেছে, তাদেরকে সাহায্য করেছে। তারপরেও তার কোনো কথা শোনা হয়নি, রেগে গেছেন, দিয়ে বলেছে সব সেটিং, সব সেটিং। আর কি হলো, আমাদের একজন মাননীয় মন্ত্রী, তাকে ঢিল ছোড়া হলো। আমি বাঁধানো বলেছি, আপনাকে ঢেলানো, আপনাকে ঢেলাবে। মনে রাখবেন, এই সমাজ আপনাকে বাঁচাবে, এই আদিবাসী সমাজ আপনাকে বাঁচাবে, কোন রাজনৈতিক ছত্রছায়া আপনাকে বাঁচাবে না। ঢেলিয়ে দিয়েছে, অদ্ভুত কাণ্ড। তাকে যদি ঢেলাতে পারে, আমাদের আদিবাসীদের সঙ্গে সমস্যা সব তৈরি করার কোনো বিচিত্র ব্যাপার কিছু না, যখন তখন হতে পারে, সাধারণ ব্যাপার। এরপরে আপনাদেরকে বলি, যেটা নিয়ে কল্যাণ সমিতি নিরন্তর যখন থেকে জন্ম হয়েছে, জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ভুয়ো শংসাপত্র, জাতিগত শংসাপত্র, এসটি শংসাপত্র। আপনারা যদি বাস্তবে তলিয়ে দেখেন, আপনাদের এই পুরুলিয়াতেও আছে, কেবলমাত্র আমরা দেখেছি সার্চিং করে, বাঁকুড়াতে একটু কম আছে। পশ্চিম বাংলার পূর্ব দিকে, উত্তর দিকে, 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দেখলে আপনার চোখ চড়ক কাজ হয়ে যাবে। কি হারে, কিভাবে বাজার দরে আমাদের শংসাপত্রগুলোকে লুট করে দেওয়া হচ্ছে, অন্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই নিটের রেজাল্ট গত কিছুদিন আগে বেরিয়েছে, এই নার্সিং এর রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছে, অ্যাডমিশন লিস্ট বেরিয়েছে। এর আগে আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের 66 জন সহ বিশ্বাস, মন্ডল, মাহাতো ইত্যাদি, চ্যাটার্জি বেনার্জি থেকে খাতুন টাতুন ইত্যাদি ছিল। তা আমাকে যদি 350-র মতো একটা কোটা দেন রে বাবা, তার মধ্যে 66 জন ওই নাম যদি হয়, আমি এই যে আদিবাসী মানুষ হিসেবে আমি প্রশ্ন তুলবো না? আমরা তো কোশ্মিন কালো দেখিনি বাবা, এই সমস্ত টাইটেলগুলো আদিবাসী কবে হলো? আমাদের যে 40টা সাবকাস্ট আছে, সেই সাবকাস্টের মধ্যে এই সমস্তগুলো আমরা দেখিনি তো কখনো। আমরা প্রশ্ন তুলবো না? প্রশ্ন তোলা হয়েছে, আমরা কোর্টে গেছি, ওরা নির্লজ্জ বেহায়, ওরা কোর্টেও যাবে, আমরা থেমে থাকবো না। উত্তর দিনাজপুরে একজন মাস্টার মশাই নিতাই মাহাতো বলে, এসডিও সাহেব ক্যান্সেল করে দিয়েছেন, উনি রেগে মেগে কোর্ট গেছেন, এসডিও সাহেব আমাদেরকে ডাকছেন, বলছে দেখুন আপনারা এটাতে পার্টি হোক। উত্তর দিনাজপুরে এছাড়া দক্ষিণ দিনাজপুরে 78টা এসটি ফেক এসটি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। এই সেদিন আপনারা পেপারও দেখছেন, এই যেটা ইয়েতে হলো হলদিয়াতে খাটুয়া টাইটেল একটা হেডমাস্টার নির্লজ্জের মতো এসটি সার্টিফিকেট জোগাড় করে নিয়েছে, ঘরগুষ্টি হয়ে গেছে। আমরা প্রতিবাদ করেছি, তার ক্যান্সেল করা হয়েছে, তাকে কিছুদিন জেলেও ঢোকানো হয়েছে। তবে এই ব্যাপারটা যদি বর্তমান রুলিং সরকারের সবটা দোষ, সেটা কিন্তু বলবো না। কিন্তু এরা কি করছে, এরা কি সেটা দমানোর চেষ্টা করছে না, সেটাকে ইন্ধন যোগাচ্ছে, বরঞ্চ এই প্রক্রিয়াগুলো ঘটাচ্ছে। এইগুলো আমরা বলছি না, এটা অন্যায় আদিবাসীদের উপর হচ্ছে। এই সামনে ইলেকশন হলো, যারা নমিনেশন ফাইল করেছিল, যে সমস্ত ক্যান্ডিডেট গুলো জিতেছে, না হয় হেরেছে, বিভিন্ন দলের, প্রত্যেকটা রাজনৈতিক দলের, আমরা কলকাতা ওই দিকে দেখেছি, যেখানে এসটি রিজার্ভেশন জায়গা, সেখানে এসটি নয় যারা, তারা নমিনেশন ফাইল করে দিচ্ছে। আপনি এসডিও, আপনি বিডিও, আপনি কিছু দেখবেন না, দেখেননি। তারপরে কোর্টে ধাতালি পেয়েছেন, তখন একটু নড়ে চড়ে বসেছেন, কি করা যায় কি করে না। প্রত্যেকটা ওই সমস্ত যারা বিডিও এবং এসডিও কারচুপি করেছে, তাদের কোমরে দড়ি পড়বে, কোমরে। এই হচ্ছে রাজ্য পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এখন আমাদের রাজ্য সরকার কি করবেন না করবেন, তাদের কর্মসূচি, তারা যে সমস্ত সুবিধাজনক ও জনকল্যাণমূলক প্রকল্প দেবেন, ভালো কথা, কিন্তু আদিবাসীদের হাতে ঘা দেবেন না, আদিবাসীদের হাতে ঘা দেবেন না। এই যে এখনই একটা কথা বলি, আপনারা বুঝতে পারছেন, আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন যে আমাদের সমস্ত প্রতিনিধি, তাদেরকে একটা রাজ্য সরকারি প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে একটা বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। আজকে দিনে রাতারাতি করতে হবে। বিডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আইসি সাহেব, এদের বিরাট মাথা ব্যথা, বড়াবাজার আইসি, বড়াবাজার বিডিও সাহেব, মানে বিরাট ব্যাপার, আদিবাসীদের নিয়ে এদের তড়প তুলে পড়েছে। ভালো কথা, কিন্তু আমি বলি
মহাভারতে একটা কথা বা বিভিন্ন পৌরাণিক তথ্যে বলছে, পৌরাণিক তথ্যে এই কথা বলছে যে ব্যাসদেব যিনি নাকি মহাভারত রচনা করেছিলেন তিনি ধীবরের ছেলে ছিলেন। ধীবর ব্যাস ওই জন্য তাকে বলা হয়। মহর্ষি গৌতম তিনিও অন্তজ মানুষ ছিলেন। এখন ঘটনা হলো ওই বামুনদের পাল্লায় পড়ে ওরা গিয়ে ওই ব্রাহ্মণী কাজ করতে শুরু করলো। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে এই তথ্যগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। তা উনি প্রশ্ন করছেন, এই যে মহর্ষি গৌতম বা ব্যাসদেব তাদের যে সমস্ত জাত থেকে তারা উঠে এসেছিল তাদের কি হলো? তাদের তো দরকার ছিল তারা যেখান থেকে জন্মেছে, যে জাতি, যে মা তাকে জন্মিয়েছে তার জন্য, সমাজের জন্য কিছু করা। আমাদের গুলো তাই করছে। এগুলোকে গুণগত জাতি বলা হয়। সোজা কথায় বলা হয় ওই কাকের গায়ে ওই ময়ূরের পালক গজানো। ব্যাপারটা এরকমই ঘটছে, ব্যাপারটা এখানেও তাই ঘটছে। আরে বাবা, আপনি ময়ূর থেকেই নিজেকে ময়ূরের শ্রেষ্ঠত্ব দেখান। বঙ্কিমচন্দ্র বলেছেন নিজের মৌলিকত্ব রেখে আমাকে উন্নয়ন করতে হবে, আমাকে প্রগ্রেসিভ করতে হবে। মৌলিকত্ব রেখে আমি সাঁওতাল, আমি আদিবাসী, এটা আমি কখনো ভুলবো না। একটু আগে বলি, মানে আমরা যেটা বলছিলাম, এই যে বলা হয় নাকি সাঁওতাল, ভূমিজ, সবর, আমাদের এই সমস্ত কমিউনিটি এরা নাকি নিচ। কে বলল? কোন ভগবান, কোন দেবতা বলে? আমাদের যে সুন্দর কর্মভিত্তিক সমাজ ব্যবস্থা, নারী পুরুষের সাম্য ভিত্তিক সমাজ ব্যবস্থা, আপনাদের সেটা ছিল মশাই? আপনারা তো মেয়েদিককে পুড়িয়ে মারতেন। আপনারা তো 8 বছর বয়সে মেয়েদিককে আপনারাও দিয়েছেন বিয়ে। ভাগ্যিস রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছিল, তাই সেখান থেকে উদ্ধার পেয়েছেন। আর আমাদেরকে ছোট লোক বলেন। আমরা যদি বলি আপনারা ছোট লোক, আপনারা ছোট লোক কেন? কে এই ছোট বড় ভাগ করেছে? আমরা বলতেই পারি আমরা বড় লোক। আমাদের সমাজ কাঠামো, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ভাষা সংস্কৃতি আপনাদের থেকে অনেক উন্নত, আপনাদের থেকে অনেক উন্নত। 2 পয়সার শিক্ষা দীক্ষা, একটু মানে ওই ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে আর এই সমস্ত আদিবাসী ভূমিপুত্রদেরকে ছোট লোক, নিচু জাত ইত্যাদি বলবেন, সাহস তো কম নয়। তা আগে করেছেন আর এখন করবেন না। বড় বাজারের বুকে আপনারা করবেন না। আদিবাসীদের ঘাড় ধাক্কা খেতে হবে। এরপর আপনাদেরকে সরকার ব্যবস্থা নেবে না, আমরা প্রমাণ সহ আপনাদেরকে লোকার্পে ঢোকাবো। অ্যাট্রোসিটি অ্যাক্ট কিভাবে লাগু হয় না তার আমরা চেষ্টা করব। মজা পেয়েছেন নাকি আপনারা? নিজেরা আমরা বড় জাতি। কে জাতিত্বের ভাগ করেছে? কোন মহাপুরুষ, কোন ভগবান? আদিবাসীদিককে বলে ছোট জাত। লজ্জা করে না? রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনারা যদি না থাকতেন আপনাদের কি কুকুরতিতা ছিল মশাই? আপনারা বলেন আদিবাসীরা অন্ধবিশ্বাস, কুসংস্কারে বিশ্বাসী। কে বলছে? কে বলেছে? আমাদের ব্যবস্থা অনেক ভালো। আর যার জন্যই বিশ্ব ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ তারা ভেবেছে এই বিশ্বের সম্পদটাকে রক্ষা করতে হবে। আদিবাসীদের কৃষ্টি, কালচার, তাদের উন্নয়ন, তাদের পরিবেশ সম্পৃক্ত জীবনযাপন, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এই ব্যবস্থাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে যদি পৃথিবীতে মানুষকে সুস্থভাবে রাখতে হয়, বাঁচাতে হয়। এই ভাবনা বিশ্বের তাবড় মানুষেরা করছেন। আপনি তো বিশ্বের বাইরে নন, আর তাদের গোতা খেয়ে আজকে ভারতবর্ষে তবু বিশ্ব আদিবাসী দিবসের কিছু আপনি সুযোগ সুবিধা কিছু দিচ্ছেন। কখন দিয়েছেন? কবে দিয়েছেন? এই যে একটু আগে বলা হলো ছোটনাগপুর, যে নামটা ভারতবর্ষ সরকার দিয়েছে, ভারত সরকার দিয়েছে, স্বাধীন ভারত সরকার দিয়েছে না ইংরেজ শাসিত ভারত সরকার দিয়েছে? বোঝার ব্যাপার আছে। তো এই জায়গা থেকে আমাদেরকে আদিবাসীদেরকে নতুন ভাবে ভাবতে হবে। এখন ঘটনা হচ্ছে, আমি কথায় বড় বাজারের জায়গায় চলে এলাম। আমি বলছি, যারা আজকে বলছে ওই সরকারি মঞ্চে গিয়ে আমরা সরকারকে জিতিয়েছি, আমরা সরকারের আসল লোক,
ওই ধাপ্পাবাজি লোক, ওই লোকগুলো হচ্ছে ধাপ্পাবাজি লোক। আমরাও কৌশল জানি। আমরা বলছি এই সরকারকে নির্বাচন করার ক্ষেত্রে আমাদের আপামর আদিবাসীদের ভূমিকা আছে, ভূমিকা আছে। আপনারা সেটা কিন্তু ভুলবেন না। কি কৌশল নিচ্ছেন? এই ভিডিও রাজনৈতিক বর্তমান সরকারকে ভুল বুঝাচ্ছে। আদিবাসীদেরকে ডাক বাংলাটা হেঁটে মঞ্চ করতে দেব না। বুকের পাটা জন্মেছে, 2 পয়সার চাকরি নিয়ে 5 বছর 2 বছরের জন্য চাকরি করতে এসেছেন। আপনি ভারতবর্ষ, আপনি বোরাবাজারে কোন গ্রামের কি অবস্থা আছে তার ডিটেলস বলতে পারবেন? লটপদা অঞ্চলের অনেকগুলো গ্রাম দেখেছি, তালাডি, ধারগা, সরবেড়িয়া, গহমিকোচা, মুদিডি, লটপদা, আমড়াবেড়া, এইদিকে সিংড়ির ফুলঝোর, হাতনাডি, শাসাংডি, এইদিকে আপনার কুদলুং, বিস্কুদরা, সব আদিবাসী অধ্যুষিত গ্রাম। এতগুলো গ্রামের এত আদিবাসীদের ভাবাবেগ গুলো আপনি এইভাবে, আরে শিক্ষিত হন মশাই, কিভাবে ব্লক ডেভেলপমেন্ট করতে হয়, সমষ্টি উন্নয়ন করতে হয়, আগে এই ব্যাপারগুলো আপনার মাথায় ঢোকান। ব্যষ্টি উন্নয়ন আপনার কাজ নয়, ব্যক্তি উন্নয়ন আপনার কাজ নয়, আপনার কাজ হচ্ছে সমষ্টি উন্নয়ন। আমি দেখছি ইন্দ্রাবাস একটাও পাইনি গ্রামগুলোতে, অনেক গ্রামগুলোতে আদিবাসীরা পায়নি। তালাডিতে সবররা আছে, সব থেকে যারা দুর্বল মানুষ পাইনি। কেন? এখন বলে জিজ্ঞেস করে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, তো আমি কি করবো মশাই? তো যখন দিয়েছিল তখন কি হয়েছিল আপনি দেখেন নাই? কোনগুলোতে প্রায়োরিটি দেবো না? যারা হচ্ছে ওই পঞ্চায়েতে কাজ করেন, যারা নির্মাণ সহায়ক, পঞ্চায়েত নমিনি ইত্যাদি, তা আপনি বসে বসে কাঁড়ি কাঁড়ি সরকারের টাকা খাচ্ছেন। আদিবাসীদেরকে ধমকান, আপনার আদিবাসীদের জন্য কি কি কাজ করেছেন তার খতিয়ানটা দেখান, তার খতিয়ানটা দেখান। অদ্ভুত কাণ্ড। এই এক ভিডিওর জ্বালায় পড়েছি। ওইদিকে বিএলআরও সাহেব একটা আছেন, তিনি বলছেন এটা হচ্ছে আমার জায়গা, আর ফরেস্টের লোক বলছেন এটা আমার জায়গা। এর টানাটানি শুরু হয়ে গেছে। আরএস রিপোর্ট আর এলআর রিপোর্ট নাকি আলাদা আলাদা হয়ে গেছে। আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, কোন কোন মৌজায় আপনার ফরেস্টের কত জায়গা আছে আর বিএলআর কত জায়গা আছে, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। কে সত্যি কথা বলছেন? এই কন্ট্রাডিকশন থেকে হচ্ছে। আপনাদের দায় থাকবে না, আপনাদের দায় থাকবে না। প্রকৃতিকে ধ্বংস করে করে যাবেন, আর ওই জায়গাগুলোতে যে সমস্ত মানুষগুলো যেন বসবাস করে আছে তাদের দায় দায়িত্ব, লাইবিলিটি আপনাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই আপনাদের। এই হচ্ছে ঘটনা। আর তার উপর আর একটা ওই দোসর জুটেছে আইসি এখানকার। অদ্ভুত কাণ্ডরে বাবা, বোরাবাজারের বুকে কি এই সমস্ত লোকগুলো জুটে? আর এত পৃথিবী, এই বিশ্ব সংসারে কোথাও জুটে না। এই ওসি, এই বোরাবাজার থানার একটা কালিমা লিপ্ত অধ্যায় আছে, যেখানে আদিবাসীদেরকে পিটিয়ে মারা হয়। সেই বোরাবাজারের চেয়ারে আপনি বসে আছেন, যেখানে সবরকে মেরে দেওয়া হয়েছে। আমাদের আদিবাসী বন্ধু ভাই, আমাদের পূর্বজকে মারা হয়েছে। সেই বোরাবাজার থানা, আপনি কি না আদিবাসীদের উন্নয়নের জন্য কথা বলেন? কখনো কখনো বলে নাকি প্রতিযোগিতা শুরু করেছে। কিসের প্রতিযোগিতা রে বাবা? আমি এবারও বলবো, বোরাবাজার আদিবাসী অধ্যুষিত অঞ্চল এলাকা, এই জায়গাগুলো আপনারা মাথায় ঢোকাবেন। আর যে সমস্ত আমি বলবো, তো আমি অবশ্যই সরকারের উদ্যতন জায়গায় গিয়ে বলবো, আপনাদের মঞ্চে যারা আসে তারা হচ্ছে ভাওতাবাজ লোকগুলো, আপনাদের যাদের পেছনে ভয় আছে সেই লোকগুলো আপনাদের কাছে যাই। আমরা সরকারকে জিতিয়েছি, আমরা সরকারকে জিতিয়েছি। আর যারা আপনার পেছনে পেছনে ঘুরছে তারা হচ্ছে ধান্দাবাজ লোক। আমরা সত্য কথা বলি, কিন্তু অপোজিশনের রোল প্লে করি না, বিরোধী দলের ভূমিকা পালন করি না। এখানে একটা ল্যান্ড ব্যাপারটা ঘটছে।
এইখানে নাকি বড়বাজারে যাদের 3 তলা 4 তলা বিল্ডিং আছে, ভদ্রলোক কোথায় মহারাষ্ট্র গুজরাট থেকে এসে ওই কিছুদিনের জন্য 20টা না 15টা ঘর আছে, ওরা গোটা বড়বাজারের আদিবাসী দিককে একেবারে ঘুর করিয়ে ছাড়ছে। আর তার সঙ্গে আইসি সাহেব নাকি ওই 144 এই ইনজাংশন ইত্যাদি। আরে কিসের ইনজাংশন, কিসের 144 করছেন? প্রপার এভিডেন্স আছে, প্রপার এভিডেন্স থাকা সত্ত্বেও এই কাজগুলো হচ্ছে না। আমরা বলবো, আমরা আদিবাসীরা মরতে জানি, আমরা মরতে জানি, আমরা মারতে জানি না। আমরা মরতে জানি, আমরা মারতে জানি না। অতএব মৃত্যু ভয় আমাদেরকে দেখাবেন না। আদিবাসীরা কোনো কিছুই পায়নি, নিঃস্ব আদিবাসী। অতএব এদিককে কোনো কিছু পাওয়ার লোভ দেখাবেন না। এরা কোনো পাওয়ার আশায় লালায়িত নয়। ঘটনাটা হচ্ছে কি, সুধীর দাস নাকি সব কিছু জায়গাপত্র সব ঠিকঠাক আছে, বিএলআরও তার পর্চা উনি দিয়ে দিয়েছেন, তারপরেও নাকি এখানে কোন ভদ্রলোক কোথার থেকে। আমি বলবো, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কর্মীরা রয়েছেন, আরে মশাই 15টা ভোট নিয়ে আমরা নাচবেন না আদিবাসীদের এত হাজার হাজার ভোট নিয়ে নাচবেন? আপনারা ভেবে দেখবেন কটা ভোট দেবে ওরা। তার সঙ্গে বড়বাজার পঞ্চায়েত যদি উল্টো পাল্টা রিপোর্ট দিয়েছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। বড়বাজার চারিপাশ থেকে সমস্ত আদিবাসীগুলো বড়বাজারকে ব্লক করব, বড়বাজারকে ব্লক করব। কি আর কি নাকি, কিভাবে লাগড়ে নাচ করতে হয়, কিভাবে আপনাদের সামনে পাতা নাচ করতে হয় আমরা জানি। আদিবাসী দিককে ছোট্ট ভাববেন না। আমরা মার খেতে 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 এগুলো আমাদের সহ্য হয়ে গেছে, আর মারের ভয় দেখাবেন না মশাই। অতএব এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ভবিষ্যতে যদি সমাধান না হয়, তাহলে কিন্তু আদিবাসীরা আদিবাসীদের মতো করে চলবে। ওইখানেই বলা হয় নাকি, শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের মজুতে জমা হলো কত মৃত মানুষের হাড়, জবাব দিবি কি তার? প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, স্বজন হারানো চিতা শ্মশানে হাত, তোদের চিতা আমি তুলবই। প্রতিজ্ঞা আমরা নেব, স্বজন হারানো শ্মশানে তাদের চিতা আমি তুলবই। আপনারা অবশ্যই এইগুলো মেনে চলবেন। যারে তুমি নিচে ফেলেছো সে তোমারা বাঁধি বেছে নিচে, অন্যায়ের অজ্ঞানের অন্ধকারে নিগুড়ে ডাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি করিছ যে ঘোর ব্যবধান, অপমান হতে হবে তাহাদেরই সবারই সমান। আমি শেষ কথা বলবো, মহাবিদ্রোহের অনাক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, যেদিন অত্যাচারীর খড়গ কৃপান ভীমির ভূমের রণিবে না, বিদ্রোহের অনাক্রান্ত আমি সেই দিন হব শান্ত। যাই হোক, আশা করি আপনারা আদিবাসী সম্পর্কিত বিষয়গুলো আপনারা আদিবাসী এইটুকু উপলব্ধি করছেন। এই বলে সকলকে আমার যথাযোগ্য সম্মান, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করেছি। জয়।